হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের এই যে দ্য প্রিন্ট কালচার অ্যান্ড দ্য মডার্ন ওয়ার্ল্ডের লাস্ট যে লেকচার অর্থাৎ লাস্ট যে পার্ট সেটা কিন্তু আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। এই যে তোমাদের লাস্ট পার্টটা এটা কিন্তু মানে এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে খুব কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? এবং এই চ্যাপ্টারে আমরা প্রথম যে দুটো ক্লাস করে এসেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও, সেখান থেকে তুমি কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবার আমরা এই যে 3 নম্বর ভিডিও যেটা স্টার্ট করব, অর্থাৎ দ্য প্রিন্ট কালচার অ্যান্ড দ্য মডার্ন ওয়ার্ল্ডের সাব টপিক যে তোমাদের 5 নম্বর টপিকটা রয়েছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ প্রিন্ট। অর্থাৎ আগের দুটো চ্যাপ্টারে আমরা কিন্তু ইউরোপের বিভিন্ন রকম ব্যাপারগুলো, কর্মকাণ্ডগুলো প্রিন্টের দেখলাম, ঠিক আছে? কিভাবে চায়না থেকে ইউরোপ থেকে কিভাবে সেটা এস্টাবলিশ করলো, ফ্লাওয়ারিশ করলো, তাই না? কিভাবে তাকে সেখান থেকে তার ডেভেলপমেন্ট হলো, মেকানিক্যাল প্রিন্টিং কিভাবে এস্টাবলিশ হলো এবং প্রিন্ট কিভাবে অন্যান্য লোকেদেরকে মানে ট্রেম্বল ট্রেন্ট হিসাবে এইগুলো আমরা সব দেখলাম। এবার আমরা দেখবো যে ইন্ডিয়াতে কিভাবে প্রিন্ট তোমাদের এসছিল, ঠিক আছে? অর্থাৎ ইন্ডিয়াতে প্রিন্ট আসার আগে কি ছিল তাহলে? প্রিন্টিং মেটেরিয়ালস অ্যাজ হিসাবে কি ব্যবহার করা হতো? ইন্ডিয়াতে কিন্তু প্রিন্ট আসার আগে তোমাদের ম্যানুস্ক্রিপ্ট ব্যবহার করা হতো, অর্থাৎ হস্ত মানে হাতে লেখা, তাই না? অর্থাৎ এই যে সেই জন্য এখানে প্রথম তোমার সাব টপিক দেখবে তোমাদের বুকে রয়েছে যে ম্যানুস্ক্রিপ্ট বিফোর দ্য এজ অফ প্রিন্ট। অর্থাৎ প্রিন্ট আসার আগে কিন্তু তোমাদের কি ছিল? তোমাদের এই ম্যানুস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু তোমাদের মানে ইন্ডিয়াতে লেখা হতো। কিন্তু এই ম্যানুস্ক্রিপ্টের মানে আমরা আগেই পড়েছি, অর্থাৎ যে চাইনিজ যে মানে ম্যানুস্ক্রিপ্টের কিছু লিমিটেশন আমরা আগে পড়েছি, সেই সেম লিমিটেশন কিন্তু এখানেও ছিল, তাই না? এখানে যে ম্যানুস্ক্রিপ্ট গুলো ছিল এখানে একদম কি হচ্ছে একটা মানে ইন্ডিয়া হ্যাড এ রিচ অ্যান্ড ওল্ড ট্র্যাডিশন অফ হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্টস, তাই তো? এবং কি ভাষায় ম্যানুস্ক্রিপ্ট গুলো লেখা হতো? সংস্কৃত ভাষায় লেখা হতো, পার্সিয়ান ভাষায় লেখা হতো, ঠিক আছে, অ্যারাবিক ভাষায় লেখা হতো এবং বিভিন্ন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত রিজিয়নে ম্যানুস্ক্রিপ্ট গুলো লেখা হতো সেই রিজিয়নে মাতৃভাষায় কিন্তু এই ম্যানুস্ক্রিপ্ট গুলো লেখা হতো। কিন্তু এই ম্যানুস্ক্রিপ্ট লিখতো কোথায়? বিভিন্ন রকমের পাম লিপস, ঠিক আছে, অর্থাৎ তালের পাতাতে লিখতো, পাথরের বিভিন্ন আমরা দেখলাম যে বেলাম, অর্থাৎ বিভিন্ন রকমের চামড়ার, পশুর চামড়াকে শুকিয়ে তার উপরে লিখতো। এই সমস্ত ম্যানুস্ক্রিপ্ট গুলো কিন্তু লেখা হতো, ঠিক আছে? এবং এদেরকে প্রিজার্ভ করে রাখতে গেলে তার উপরে কি হতো? একটা উডেন একটা তোমার কি হতো? একটা কভার দেওয়া হতো, দিয়ে এদেরকে প্রিজার্ভ করে রাখতো। তাহলে তুমি বুঝতেই পারছো ম্যানুস্ক্রিপ্ট ইউজ করা এখনকার এই যে বইটা আমি ইজিলি যেমন করে খুশি যেখানে খুশি ব্যবহার করতে পারি, যেখানে খুশি নিয়ে যেতে পারি। কিন্তু এই ম্যানুস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো ছিল না। ম্যানুস্ক্রিপ্টের কিছু লিমিটেশন ছিল। কি লিমিটেশন? মানে এখানে ভেরি এক্সপেন্সিভ ছিল ম্যানুস্ক্রিপ্ট ইন দ্যাট টাইম, এবং তার সাথে সাথে এটা কিন্তু ফ্র্যাজাইল ছিল, খুব ভঙ্গুর ছিল, ঠিক আছে? মানে হ্যান্ডেল উইথ কেয়ার, মানে সবসময় মানে খুব সাবধানে এটাকে নিয়ে যাওয়া হতো এবং পড়তে খুব একটা সুবিধাও কিন্তু একটা ছিল না। বইয়ের মধ্যে আমি যেখানে খুশি পাল্টালাম পড়লাম, সেই ব্যাপারটা কিন্তু ম্যানুস্ক্রিপ্টের মধ্যে ছিল না। এটা ছিল একটা ম্যানুস্ক্রিপ্টে তোমার একটা লিমিটেশন, ঠিক আছে? এবং তাছাড়াও এই যে ম্যানুস্ক্রিপ্ট জেনে মানে বিভিন্ন স্ক্রাইবরা কি হতো? বিভিন্ন স্টাইলে ম্যানুস্ক্রিপ্ট গুলো তারা লিখতো, সেটাও কিন্তু সাধারণ লোকের কাছে কিন্তু বোঝা সেটা একটা দুষ্কর একটা ব্যাপার ছিল, সবাই কিন্তু সেটা ঠিকঠাক বুঝতেও পারতো না। কিন্তু প্রথম পর্তুগিজ মিশনারিজদের মাধ্যমে প্রিন্টিং প্রেস গোয়াতে কিন্তু আসে, ঠিক আছে? এবং সেই গোয়াতে প্রিন্ট আসার সাথে সাথে দেখো এখানে যে মানে তোমার 1674 সালে মোটামুটি 50টা যে বুক আছে, ঠিক আছে, এবং কোঙ্কনি এবং কি হচ্ছে কানাডা ল্যাঙ্গুয়েজে কিন্তু 50টা বুক কিন্তু এখানে লেখা হয়, অর্থাৎ প্রিন্ট করা হয়। তারপরেই হয় আবার ক্যাথলিক প্রিস্টরা এবং কি করে যে প্রথম যে তামিল বুক সেটাও কিন্তু তোমার দেখো 1569 খ্রিস্টাব্দে 1579 এবং 1713 the first মালয়ালম বুক ওয়াজ প্রিন্টেড, ঠিক আছে? এবং তার সাথে কোচিনে প্রথম যে মালয়ালম বুক সেটাও কিন্তু প্রিন্ট হলো, ঠিক আছে? বোঝা গেল? তারপর দেখো আস্তে আস্তে এই যে ডেভেলপমেন্ট হচ্ছে এবং তারপরে আবার 1770 অর্থাৎ ডাচ প্রোটেস্ট্যান্ট মিশনারিজরা তারাও কিন্তু হ্যাড প্রিন্টেড 32 তামিল টেক্সট, অর্থাৎ তারাও কিন্তু 32টা তামিল টেক্সট কিন্তু কি করলো? প্রিন্ট করলো। অর্থাৎ গোয়াতে যে এই যে কালচারটা এস্টাবলিশ হলো, কিন্তু এখানে দেখো
প্রত্যেকটাই কিন্তু তার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে, অর্থাৎ সেখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তামিল কোঙ্কনি থেকে আরম্ভ করে এই সমস্ত ব্যাপারে। কিন্তু ইংলিশ ভাষায় কিন্তু প্রিন্ট কিন্তু এখনো স্টার্ট হয়নি। যেটা প্রথম স্টার্ট করবে সেটা হচ্ছে একজন তোমার ইংলিশম্যান, অর্থাৎ আইরিশ ইংলিশম্যান, যে হচ্ছে তোমার এখানে দেওয়া আছে দেখো কত 1780 সালে, অর্থাৎ 1780-তে, যার নাম হচ্ছে জেমস আগাস্টাস হিক্কি। ঠিক আছে, এই প্রথম কিন্তু এই যে বেঙ্গল গেজেট কিন্তু এটা পাবলিশ করেছিল। এই বেঙ্গল মানে গেজেটে কি পাবলিশ করা হতো, এখানে বেঙ্গল গেজেট পাবলিশ করার জন্য এখানে দেখো একটা বেঙ্গল গেজেট একটা ডেসক্রিপশন এখানে দিয়ে মানে বলেছিলেন। এই বেঙ্গল গেজেটটা কি, এটা হচ্ছে এ কমার্শিয়াল পেপার ওপেন টু অল, অর্থাৎ একটা মানে ব্যবসায়িক একটা পত্রিকা যেটা সবার জন্য খোলা, এবং কি হচ্ছে বাট ইনফ্লুয়েন্স বাই নান, কিন্তু সেই পেপারকে কন্ট্রোল কেউ করবে না, অর্থাৎ স্বতন্ত্রভাবে লেখা হবে। অ্যাজ এ রেজাল্ট হিসাবে কি হলো, তো সেই পেপারে এবার বিভিন্ন রকমের যে পাবলিশ হতে লাগলো, বিভিন্ন ইংলিশ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হতে লাগলো। তার সাথে সাথে আর কি পাবলিশ হলো, ইম্পোর্ট অ্যান্ড সেল অফ স্লেভস, অর্থাৎ কলোনিয়াল যে স্লেভ কৃতদাস যে সিস্টেম প্রসেস গুলো ছিল সেইগুলো কিন্তু ওই পেপারে মানে এই বেঙ্গল গেজেটে পাবলিশ হতে লাগলো। তার সাথে সাথে তোমার এই যে লটস অফ গসিপ অ্যাবাউট দ্য কোম্পানি সিনিয়র্স অফিসিয়ালস, অর্থাৎ ইন্ডিয়াতে যে সমস্ত কোম্পানি সিনিয়র অফিসিয়াল ছিল তাদেরও কিন্তু এই লটস অফ গসিপ কিন্তু বিভিন্ন রকম গাল গল্প এই সমস্ত পাবলিশ হতে লাগলো। অ্যাজ এ রেজাল্ট কি হলো, তো সুতরাং কোম্পানির ইমেজ এবার আস্তে আস্তে খারাপ হতে লাগলো, তাই না? তো সুতরাং ওখানে যে ইন দ্যাট টাইম যে তোমাদের ভাইস অর্থাৎ যে জেনারেল ছিল, গভর্নর জেনারেল ছিল যে ওয়ারেন হেস্টিং এর এই ব্যাপারটাকে স্টপ করার জন্য এই যে মানে আগাস্টাস মানে হিক্সিকে কিন্তু সে কিন্তু প্রসিকিউট করে, অর্থাৎ তাকে বিহাইন্ড দ্য বার্ড কারাগারে পাঠায় এবং স্টপ করে, এবং তিনি বলে যে এইভাবে কিন্তু কোম্পানির মানে ভিতরকার কথা বাইরে এরকম ওপেন টু অল করা যাবে না। তোমরা প্রিন্ট করতে পারো, ঠিক আছে, মানে পেপার তোমরা ছাপাতে পারো, কিন্তু সেটা কোম্পানির মানে ইমেজ নষ্ট করে হবে না, ঠিক আছে, বলে তাকে স্টপ করা হলো। রিফর্ম অ্যান্ড পাবলিক ডিবেটস, অর্থাৎ এই প্রিন্টের ডেভেলপমেন্টের সাথে সাথে তার সাথে সাথে কি হলো, বিভিন্ন রিলিজিয়াস যে ব্যাপার ধার্মিক যে ব্যাপারগুলো সেইগুলো সম্পর্কে আপনার ডিবেট স্টার্ট হলো। কিভাবে হলো দেখো, এই প্রিন্ট মেটেরিয়াল আসার সাথে সাথে কি হলো, এবং এই যে আর্লি 19th সেঞ্চুরিতে কি হয় যে ইন্টেন্স ডিবেট স্টার্ট হয়ে যায়, কি হবে রিলিজিয়াস ইস্যু নিয়ে, তো বিভিন্ন রকমের ডিসকাশন স্টার্ট হতো। অর্থাৎ এই যে সমাজের আমাদের যে সমস্ত মানে রিচুয়ালস রীতিনীতি প্রথা যে সমস্ত প্রথাগুলো ছিল সেইগুলো কতটা যুক্তিযত, ঠিক আছে, এবং সায়েন্টিফিক দিক থেকে তার কতটা মানে বাস্তবতা আছে, সেই সমস্ত নিয়ে একটা ডিসকাশন স্টার্ট হলো। তো আমরা জানি যে এনসিয়েন্ট যে সমাজ, যেটা যদি ইউরোপীয় সমাজ যদি দেখি, সেখানে সমস্ত সমাজের মানে ইনিশিয়াল স্টেজে সমস্ত কিছু ডিটারমাইন করতো কারা, চার্চের লোকেরা। ঠিক সেরকম আমাদের সমাজেও কিন্তু কি ছিল, এই হিন্দু সমাজে মুসলিম সমাজে বলো, প্রত্যেকটা সমাজে কিন্তু এই আমাদের হিন্দু সমাজে কারা, ব্রাহ্মণরা, ঠিক আছে, এই জাতিভেদ প্রথা থেকে বিভিন্ন রকম জিনিস, বাল্য বিবাহ থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিসগুলো আগে কিন্তু মানে প্রচন্ড পরিমাণে ছিল। তো এই প্রিন্ট আসার সাথে সাথে বিভিন্ন রিলিজিয়াস মানে আইডিয়াগুলো লোকেদের মধ্যে স্প্রেড করতে থাকে এবং লোকেরা বুঝতে শেখে, এবং সেই নিয়ে বিভিন্ন রকম ডিবেটও কিন্তু এই প্রিন্ট আসার সাথে সাথে কিন্তু স্টার্টস, মানে যে এক্সিস্টিং যে রিচুয়ালস গুলো আছে সেইগুলো নিয়ে ডিবেট স্টার্ট হয়। তার সাথে সাথে কি হয় যে এবং এবং বলছে যে দিস ডিবেটস ক্যারিড আউট ইন পাবলিক ইন এ প্রিন্ট, এবং এই সমস্ত ডিবেটগুলো মানে অর্থাৎ পাবলিকেলিও হতো এবং প্রিন্টের থ্রু হতো। প্রিন্টের থ্রু কিভাবে হতো পরে আমরা দেখো বলছি। তার সাথে সাথে কি হলো যে সাম কি হচ্ছে ক্রিটিসাইজ দ্য এক্সিস্টিং প্র্যাকটিস অ্যান্ড দ্য ক্যাম্পেন, অর্থাৎ আমাদের সোসাইটিতে যে সমস্ত মানে রিলিজিয়াস যে কাস্টম ট্র্যাডিশন যেগুলো পালন করা হয়, যেগুলো এক্সিস্ট করছে, তার কতটা তার মানে র্যাশনালিটি আছে সেই নিয়ে কিন্তু ডিবেট স্টার্ট হতো। তো সুতরাং এই নিয়ে বিভিন্ন রকম যারা রিফর্ম করতে চায় তাদের একটা গ্রুপ তৈরি হবে, এবং অর্থোডক্সি পিপল যারা এগুলোকে প্রিজার্ভ করতে চায় তাদের একটা অবভিয়াসলি তাদেরও একটা গ্রুপ হবে। তো এটাই কিন্তু স্টার্ট হয়। তো এই প্রিন্টের থ্রু কি হয় যে রিফর্মারদের একটা গ্রুপ কিন্তু স্টার্ট হয়। তাদের মধ্যে ছিল কে, রাজা রামমোহন রায়, তাদের মধ্যে ওয়ান অফ দেম, যারা রিফর্ম করতে চেয়েছিল। এই যে দুটো গ্রুপ স্টার্ট হয়, আর একটা স্টার্ট হয় যে অর্থোডক্স, যে মানে কি বল মানে অর্থোডক্স পিপল যারা এই
ট্র্যাডিশনটাকে প্রিজার্ভ করতে চেয়েছিল। তো এই দুটো গ্রুপের মধ্যেই কিন্তু তারা নিজেরা মানে আইডিয়াকে মানে এক্সপ্লোর করা মানে আইডিয়াকে কি বলে মানে ফ্লাওয়ারিশ করার জন্য, লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু প্রিন্টের সহায়তা কিন্তু প্রত্যেকটা দুটো গ্রুপই কিন্তু নিয়েছিল। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে এবার মানে কিছু কন্ট্রোভার্সিস হয়, যেমন এই বিটুইন দ্য সোশ্যাল রিলিজিয়াস রিফর্মার অ্যান্ড দ্য হিন্দু অর্থোডক্সি, যেটা বললাম এই মানে অর্থোডক্সি ওভার দ্য ম্যাটার্স লাইক কি ব্যাপারে, যেমন উইডো ইমোলেশন অর্থাৎ সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা কি ছিল তোমরা জানো, যে রাজা রামমোহন রায় এটাকে ইরাডিকেট করার জন্য মানে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছিল। যে কেউ মারা গেলে তার স্বামী তার চিতার সাথে তার ক্রিমেশন যে সেন্টার, সেখানে গিয়ে কিন্তু তার স্ত্রীকেও হয় তার উইলিংলি বা আনউইলিংলি তাকে জোরপূর্বক তাকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে মারা হতো। ঠিক আছে, তো এটা একটা মানে কি বলবো একটা আমাদের মানে সোসাইটিতে একটা ব্যাড একটা জিনিস ছিল, যেটাকে সত্যি যার কোনো বাস্তবতা নেই, সেটাকে দূর করা দরকার ছিল। তো সেটা নিয়ে কি হচ্ছে, রামমোহন লিখতো তার একটা গ্রুপে। এবং তার সত্ত্বেও যে এই যে ব্রাহ্মণিক্যাল যে প্রিস্টহুড, এই যে ব্রাহ্মণদের যে সর্বসর্বা, যে তারাই যে সমস্ত কিছু ঠিক করে দেবে, তারাই বিধান দেবে, তারাই সবকিছু করবে, এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু তারা লিখতো। তাছাড়া এই যে আইডোলেট্রি, এই যে মূর্তি পূজা, এর ব্যাপারেও কিন্তু মানে এই সমস্ত মানে আলোচনা হতে লাগলো। এবং আর একটা গ্রুপ কি হলো, তারা এইগুলোকে কাউন্টার করতে লাগলো এবং তারা নিজেদের ওপিনিয়ন গুলো কিন্তু এই কাউন্টার করে তারা প্রিন্টের মাধ্যমে তারা এইগুলো ছড়াতে লাগলো। ঠিক আছে, অর্থাৎ এই যে সমস্ত জিনিসগুলো এই সতীদাহ প্রথা থেকে, আইডোলেট্রি, ব্রাহ্মণিক্যাল প্রিস্টহুড থেকে এইগুলো বিরোধ করার জন্য মানে রাজা রামমোহন রায় কিন্তু তিনিও কিন্তু প্রিন্টের সহায়তা নিয়েছিলেন। অর্থাৎ তিনি তার প্রথম যে পত্রিকা এখানে কি করলেন, রাজা রামমোহন রায় মানে পাবলিশ করেছিল সংবাদ কি হচ্ছে কামুদি। এবং সংবাদ কামুদি কত 1800, এটা মনে রাখবে 1821 সালে। অর্থাৎ এই সংবাদ কামুদি তাহলে কি, এই সমস্ত এই যে তোমার এই ওমেন যে ইমিউলেশন অর্থাৎ সতীদাহ প্রথা থেকে আরম্ভ করে আইডোলেট্রি সিস্টেম, এই ব্যাপারগুলোকে কিন্তু প্রোটেস্ট করা হতো, এগুলোকে রিফর্ম করার চেষ্টা করে এই কথা বলা হতো। অর্থাৎ আবার এইগুলোকে যারা প্রিজার্ভ করতে চাইতো তারাও কিন্তু আবার তাদেরও একটা গ্রুপ ছিল। তাদের গ্রুপটা কি, তাদের গ্রুপ মানে তাদের হিন্দু অর্থোডক্সি, মানে তারাও কিন্তু কি করতো, কমিশন থেকে এরা যেমন সংবাদ কামুদিনী করলো, এরাও কিন্তু করলো সমাচার চন্দ্রিকা। কিসের জন্য, টু অপোজ হিজ ওপিনিয়ন, অর্থাৎ রামমোহনের ওপিনিয়নকে অপোজ করার জন্য কিন্তু সংবাদ মানে এই যে চন্দ্রিকা, সমাচার চন্দ্রিকা, এরাও কিন্তু এস্টাবলিশ করলো। প্রিন্টের রোল দুটো পার্টিকুলার সেকশনের মধ্যে কিন্তু কেমন ছিল, একটা হিন্দুদের মধ্যে কেমন ছিল, একটা মুসলিমদের মধ্যে কেমন ছিল, অর্থাৎ রোল অফ প্রিন্ট এবং দ্য মুসলিম পিপল ইন দ্য 19th সেঞ্চুরি। এবং 19th সেঞ্চুরি দেখো, তার আগে পর্যন্ত কি হচ্ছে, যে যত তোমার মুসলিম ডাইনেস্টি ছিল সেইগুলো আস্তে আস্তে কোলাপস করতে থাকে এবং সেখানে কারা মানে জবরদখল করে, অর্থাৎ সেখানে এই তোমার ব্রিটিশরা, অর্থাৎ কলোনিয়াল গভর্নমেন্ট আস্তে আস্তে সেই সমস্ত জায়গাগুলোকে ক্যাপচার করতে থাকে। তো সুতরাং তাদের মধ্যে একটা ফিয়ার এবং মানে অ্যাপ্রিহেন্সিভনেস তাদের মধ্যে জেগে ওঠে, যে তারা কি করতে পারে, তাদেরকে কনভার্জন করতে পারে, অর্থাৎ তাদেরকে খ্রিস্টান করে নিতে পারে মুসলিম থেকে। তো সুতরাং এই ভয় থেকে, অর্থাৎ নিজেদের ধর্মকে, নিজেদের লোককে সচেতন করার জন্য তারা কি করে, এই যে উলেমা, অর্থাৎ উলেমা মানে হচ্ছেন দেখো যে লিগ্যাল স্কলার অফ ইসলাম, অর্থাৎ ইসলামের যে সমস্ত লিগ্যাল স্কলার, তারা কিন্তু কি করে বিভিন্ন রকমের স্ক্রিপচার থেকে আরম্ভ করে, হলি স্ক্রিপচার থেকে আরম্ভ করে তারা ট্রান্সলেশন স্টার্ট করে। ঠিক আছে, এবং কি করে দেখো, দে ফিয়ার্ড দ্য কলোনিয়াল রুলস উড এনকারেজ দ্য কনভার্সন, যেটা বললাম। ঠিক আছে, এবং কি হয়, চেঞ্জ দ্য মুসলিম পার্সোনাল ল, তারা মুসলিম যে পার্সোনাল তাদেরও তো এক নিজস্ব ল আছে, সেটাকে কিন্তু কনভার্সনের পরে সেটাকে চেঞ্জ করে দিতে পারে। তো সেই ফিয়ারটা, ভয়টা তারা করছিল, সেই জন্য এখানে কি করা, দে ইউজ দ্য মানে লিথিওগ্রাফিক প্রসেস আরম্ভ করে, এবং কি পাবলিশ দ্য পার্সিয়ান উর্দু ট্রান্সলেটেড হোলি স্ক্রিপচার্স, অর্থাৎ তাদের যে হোলি স্ক্রিপচার আছে সেখান থেকে ট্রান্সলেট করে করে কিন্তু তারাও কিন্তু কি করে মানে পাবলিশ করতে থাকে চিপ রেটে। এবং এবং তারা কি করে 1867 সালে তারা তৈরি করে যে দেববন্দ সেমিনারি, এবং সেখানে বলা হয় কিভাবে মুসলিমদের লাইফ লিড করতে হবে, কিভাবে তাদের ধর্মকে রক্ষা করতে হবে, সমস্ত কিছু। অর্থাৎ ফতোয়া মানে হচ্ছে একটা তোমার মানে কি বলবো, একটা লিগ্যাল প্রোক্লামেশন, মানে ঘোষণা বলা যায়, অন ইসলামিক ল ইউজুয়ালি গিভেন বাই দ্য মানে হচ্ছে মুফতি। ঠিক আছে, মুফতি মানে হচ্ছে একজন লিগ্যাল স্কলার, যে কিভাবে তাদের ধর্মকে মেনটেন করতে হবে, কিভাবে তাদের ইসলামের পথে চলতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু তারা কিন্তু
প্রকাশ করতে লাগলো, অর্থাৎ প্রিন্টের মাধ্যমে তারা কিন্তু প্রকাশ করতে লাগে। এবং এর সাথে সাথে এবার মুসলিমদের দেখলাম, অর্থাৎ এই 19th সেঞ্চুরিতে হিন্দুদের রোল কি ছিল তাহলে, অর্থাৎ ইয়ে থাকে মানে বিভিন্ন জায়গা থেকে দেখো। তারপর এখানে কি বলছে যে বিভিন্ন রকমের হিন্দুরাও কিন্তু বিভিন্ন রকম রিলিজিয়াস যে টেক্সট বুক তারাও কিন্তু কিন্তু মানে মানে প্রিন্ট আউট করতে থাকে বিভিন্ন মানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মাতৃভাষায়। মাতৃভাষায় না যদি প্রিন্ট করে, যদি ইংলিশে করে বা ইয়েতে করে, তাহলে লোকে তো বুঝতে পারবে না, অর্থাৎ মাতৃভাষাতেই কিন্তু তারা সেই জিনিসগুলো কিন্তু এস্টাবলিশ করতে লাগলো, তাই তো। এবং দ্য ফার্স্ট প্রিন্টেড এডিশন দেখো এখানে কি দিয়েছে, অফ দ্য রামচরিত মানস অফ তুলসীদাস। প্রথম যে রামচরিত মানস অফ তুলসীদাস কত 16th সেঞ্চুরিতে টেক্সট কাম আউট ফ্রম দ্য ক্যালকাটা 1810, অর্থাৎ 1810 সালে রামচরিত মানস তুলসীদাসের রামচরিত মানস সেখানে কি হয়েছে যে 16th সেঞ্চুরিতে ক্যালকাটাতে প্রথম পাবলিশ হয়, ঠিক আছে। এবং এবং তার সাথে সাথে মিড 19th সেঞ্চুরিতে অর্থাৎ মানে সস্তায় চিপ রেটে, অর্থাৎ এই যে লিথিওগ্রাফিক এডিশন মানে মানে এডিশন, অর্থাৎ বিভিন্ন রকমের সংকলন, ছোট ছোট বই, ধার্মিক বই খুব কম পয়সায় যেটা পাওয়া যেত, মার্কেট কিন্তু ছেয়ে গেল, ঠিক আছে। এবং 1880s দেখে কি হলো কি নেভাল কিশোর প্রেস লখনৌ যে নেভাল কিশোর প্রেস এবং এবং শ্রী ভেঙ্কটেশ্বর প্রেস ইন মুম্বাই পাবলিশ দ্য নিউমেরিয়াস রিলিজিয়াস টেক্সট ইন ভার্নাকুলাস, অর্থাৎ তারা বিভিন্ন যে রিলিজিয়াস টেক্সট, এই দুটো টেক্সট এই নেভাল কিশোর প্রেস এবং তোমার শ্রী ভেঙ্কটেশ্বর প্রেস, এরা কিন্তু বিভিন্ন রিলিজিয়াস টেক্সট কিন্তু ছাপাতে লাগলো, ঠিক আছে। এই নিউ ফর্ম অফ পাবলিকেশন, অর্থাৎ ইন্ডিয়াতে এই যে তোমার ডিফারেন্ট টাইপস অফ নিউ ফর্ম অফ প্রিন্টেড মেটেরিয়ালস ওয়ার অ্যাপিয়ার্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের যে প্রিন্টেড মেটেরিয়ালস কিন্তু ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হলো। যেমন তার মধ্যে হচ্ছে নোবেলস, তাই তো। নোবেল কি, এই যে নোবেল যেটা ইনিশিয়ালি প্রথমে এটা ডেভেলপ হয়েছিল কোথায়, ইউরোপে কিন্তু নোবেল প্রথমে ফার্স্ট ডেভেলপ হয়েছিল। তার নোবেলে কি কি ছাপা হয়, নোবেলে সাধারণত লোকেদের লাইফস্টাইল, তার এক্সপ্রেশন, ঠিক আছে, তার এক্সপিরিয়েন্স থেকে আরম্ভ করে তার মানে তার ইমোশন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু নোবেলে কিন্তু ছাপা হতো। এটা কিন্তু ইউরোপে প্রথমে কিন্তু এটা মানে প্রথম সার্কুলেট বা স্টার্ট ইউরোপে হয়েছিল এবং সেটা আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়াতেও ছড়িয়ে পড়ে। এবং তার সাথে সাথে কি হয়, এখানে এই যে বিভিন্ন জিনিসগুলো তাদের বিভিন্ন রিডাররা তারা এই যে তাদের জীবনে তাদের লাইফ এক্সপিরিয়েন্স কি, তাদের কাস্টম, তাদের ইমোশন, এই সমস্ত সম্পর্কে তারা পড়তে শিখেছিল, তারা নোবেল থেকে জানতে পারলো, তাই না। এবং এই নোবেলের সাথে সাথে কি হলো, এখানে তোমার আদার নিউ লিটারেরি ফর্ম অলসো এন্টার্ড ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রিন্ট, অর্থাৎ নোবেল তো আছেই, তার সাথে সাথে নোবেল সাহিত্য উপন্যাসের পাশাপাশিও কিন্তু আরো নতুন ফর্ম ইন্ট্রোডিউস কিন্তু হলো প্রিন্ট ইন্ডিয়াতে। কি কি, একটা হচ্ছে লিরিক্স, দ্বিতীয় হচ্ছে তোমার শর্ট স্টোরিজ, ছোট ছোট গল্প, এবং তার সাথে সাথে এসে এবং বিভিন্ন মানে সোশ্যাল এবং সামাজিক এবং তার সাথে সাথে পলিটিক্যাল ম্যাটার্স নিয়েও কিন্তু এই সমস্ত লিরিক থেকে আরম্ভ করে শর্ট স্টোরিজ থেকে আরম্ভ করে এইগুলো কিন্তু পাবলিশ হতে লাগলো এবং এটা খুব পপুলার হয়ে গেলো ইন্ডিয়াতে, ঠিক আছে। এবার এই নোবেলের পরে প্রিন্ট, অর্থাৎ তারপরে যেটা হচ্ছে, অর্থাৎ তোমার বাই দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি দিকে কি হয়, পেন্টিং এর ব্যাপারটা, অর্থাৎ ইলিস্ট্রেট মানে নিউ ভিজুয়াল কালচার কিন্তু আস্তে আস্তে মানে গ্রো করতে থাকে, অর্থাৎ পেন্টিং যাকে বলে। পেন্টিং এমন একটা জিনিস, যদি আমি এই পেন্টিংটা তোমাদেরকে দেখাই, এই পেন্টিং এ কি আছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো যে সকালবেলাকার একটা সময়, সেখানে কি হচ্ছে, এই যে বোটম্যান আস্তে আস্তে কি হচ্ছে, সূর্য উঠছে এবং সে কিন্তু তার বোট নিয়ে তার নিজের কাজে যাচ্ছে এবং পাখিগুলো সমস্ত দেখো উড়ে যাচ্ছে। তো এটা একটা কি, একটা ইলিটারেট পার্সনও কিন্তু এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে, তাই না। পেন্টিং এমনই জিনিস, পেন্টিং এর জন্য মানে তাকে কোনো লিটারেট মানে লেখাপড়া কিন্তু কোনো দরকার নেই, সে দেখেও কিন্তু বুঝতে পারবে কিভাবে পেন্টিংটা কি বলতে চাইছে। তো এইভাবে আস্তে আস্তে পেন্টিং কিন্তু ডেভেলপ করতে থাকে। তেমনই যে ফেমাস পেন্টিংদের মধ্যে আছে, যেমন দেখো এই রবি বর্মা, ঠিক আছে, রবি বর্মা তার যে পেন্টিংটা সেটাও কিন্তু বিভিন্নভাবে মানে প্রচুরভাবে সার্কুলেট হয় এবং ডেভেলপ করে। এবং এই মানে পেন্টিং এর সাথে সাথে যে তার সাথে সাথে আর কি হলো, চিপ যে বুক মানে কভার, সেগুলো মানে প্রিন্ট হতে লাগলো, ক্যালেন্ডার, ঠিক আছে, যেগুলো ইজিলি অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে। এবং ক্যালেন্ডার এই সমস্ত জিনিসগুলো তারা কি করতো, তারা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ওয়াল
মানে ডেকোরেশনের জন্য, দেওয়ালকে ডেকোরেশন সাজানোর জন্য কিন্তু এই সহজেই মানে সস্তায় পাওয়া জিনিসগুলোকে তারা কিন্তু ব্যবহার করত এই তাদের নিজের কাজের জন্য। এই পেন্টিং কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে এবং তারপরে তোমার এই পেন্টিং এর পরের যে স্টেপ অর্থাৎ এই 1870 দিকে অর্থাৎ 1870 দশকে কি হয়, আস্তে আস্তে তোমার কার্টুন এবং ক্যারিকেচারসও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে এবং কার্টুন এবং ক্যারিকেচার যে পাবলিশ হতে লাগলো এখানে কিছুর জন্য জার্নাল এবং নিউজ পেপারে সাথে সাথে এবং এবং কনসার্নিং এবং কি সম্পর্কে কার্টুন এবং ক্যারিকেচার গুলো করা হতো এবং সোশ্যাল এবং পলিটিক্যাল ভিউকে তাদেরকে এক্সপ্রেস করার জন্য এই কার্টুন এবং ক্যারিকেচার এইগুলো কিন্তু ইউজ করা হতো। দেখো নেক্সট পার্ট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে উমেন অ্যান্ড প্রিন্ট, অর্থাৎ উমেন এবং প্রিন্টের সাথে কি রিলেশন। এই যে মিড 19th সেঞ্চুরি থেকে তখন আমাদের সোসাইটি রিয়েলাইজ করতে থাকে যে ওমেনদেরও এডুকেশনের দরকার, তাই না? এবং তার সাথে সাথে কি হয়, ইনক্রিজ মানে মিডিল ক্লাস যে উমেনরা রয়েছে তাদেরও কিন্তু এডুকেশন আস্তে 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 কিন্তু বাড়তে থাকে এবং তার সাথে সাথে যে লিবারেল হাজব্যান্ড এবং ফাদাররা ছিল তারা বিগেন টু মানে এডুকেটিং দেয়ার মানে হাজব্যান্ডে তাদের ওয়াইফ এবং ফাদাররা তাদের ডটারকে কিন্তু পড়াতে কিন্তু আগ্রহী হয়ে ওঠে এবং তার সাথে তাদের সারাউন্ডিংসে যে সমস্ত স্কুল মানে এস্টাবলিশ হয়েছে মানে সেখানেও কিন্তু তাদেরকে অ্যাডমিট করাতে থাকে। কিন্তু এই আস্তে আস্তে যে পড়াশুনো করলে আমরা পড়াশুনো কি একটা এডুকেশনের মাধ্যমে কি একটা মানুষের এনলাইটমেন্ট হয়, ঠিক ভালো মানে মানে সোসাইটি ঠিক ভালো গড়ে ওঠে, কিন্তু সেই জিনিসটা কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু অতটা মসৃণ কিন্তু ছিল না। কেন ছিল না? কারণ যে সমস্ত মানে কি বলবো এই ফর্মাল ফাদার এবং মানে ফাদার তো নয়, হ্যাঁ ফর্মাল ফাদার এবং মানে লিবারেল এবং হাজবেন্ড এবং ফাদারদের বাদ দিয়ে সোসাইটির আরো যে সময় অর্থোডক্স যারা শ্রেণী ছিল, হিন্দু হোক বা মুসলিম হোক, তারা কিন্তু ওই মেয়েদের এই পড়াশোনার ব্যাপারটা তারা কিন্তু ভালো নজরে কিন্তু তারা দেখতো না। ঠিক আছে, তারা ভাবতো যে মেয়েরা পড়াশোনা করলে হয়তো তারা করাপ্টেড হয়ে যাবে। যেমন অর্থোডক্স হিন্দু ফ্যামিলিরা তারা কি ভাবতো যে যদি মেয়ে পড়াশোনা করে তাহলে কি হবে, তারা উইডো অর্থাৎ বিধবা হয়ে যাবে, তাদের হাজবেন্ড মারা যাবে খুব তাড়াতাড়ি যদি তার ওয়াইফ এডুকেটেড হয়। আবার মুসলিম যারা সমাজের সোসাইটি তারা কি মনে করতো, যদি এই মুসলিম সোসাইটি মানে সমাজের মেয়েরা যদি মানে উর্দু এই সমস্ত মানে কি বলে রোমান্স যে সমস্ত স্টোরি টোরি এইগুলো যদি পড়ে তাহলে তারা কিন্তু কারাপ্ট হয়ে যাবে। অদ্ভুত এক ধারণা। অ্যাকচুয়ালি এডুকেশনের মাধ্যমে কি তাই হয়? কিন্তু সেটা তো হয় না। কিন্তু তখনকার দিনে মানুষের সেরকম ধরনের ম্যাক্সিমাম লোকেদের মানে মিড 19th সেঞ্চুরিতে এরকমই একটা তাদের একটা পারসেপশন ছিল মহিলাদের এডুকেশন সম্পর্কে। তো এ সমস্ত করেও তো কিন্তু আমাদের দেশের মহিলাকে কিন্তু আটকানো যায়নি। তারই মানে কয়েকটা উদাহরণ আমরা আজকে দেখব। যেমন প্রথমেই যেমন আছে দেখো যে রাস সুন্দরী দেবী। এই রাস সুন্দরী দেবী বেঙ্গলের। তো ইনি কি করেছিলেন, ইনি তার মানে যে ছেলে মেয়ে তার এই সমস্ত কি করেছিল, একজন ম্যারেড ইয়ঙ্গার এই রাজ সুন্দরী দেবী ছিলেন এবং তার ছেলে এবং একটা মানে অর্থোডক্স ফ্যামিলির একটা হাউস হোল্ড সে কাজ ছিল, হাউস ওয়াইফ ছিল এবং তার সিক্রেটলি তার কিচেনে কি করতো, তার মানে তার বাচ্চাদের বইগুলো সে কিন্তু নিয়ে পড়াশোনা স্টার্ট করে সিক্রেটলি, কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, এবং আস্তে 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 কি করে এবং সে এইভাবে সে এডুকেটেড হয় এবং সে দ্য ফার্স্ট এবং যে অটোবায়োগ্রাফি তিনি লেখেন তার নাম হচ্ছে তোমার আমার জীবন। ঠিক আছে, এবং এইভাবে সে পড়াশুনো করে কি লেখেন, আমার জীবন বলে একটা অটোবায়োগ্রাফি লেখেন, যেখানে 1876 এবং এখানে কি হয় তার মানে এবং এটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তারপর 1860 অর্থাৎ 1860 ওখানে আরেকজন মহিলা যার নাম হচ্ছে কৈলাসবাসিনী দেবী। তিনি কি করেছিলেন, তিনি দেখো কৈলাসবাসিনী দেবী রোট এ বুকস এবং হাইলাইটেড দ্য এক্সপিরিয়েন্সেস অফ ওমেন। কোন ওমেনদের? অর্থাৎ অ্যাবাউট দ্য ওমেন ওয়ার দ্য ইমপ্রিজন্ড হোম কেপ্ট ইগনোরেন্স অ্যান্ড ফোর্স টু ডু হার্ড ডোমেস্টিক লেবার অ্যান্ড ট্রিটেড অ্যাজ ইনজাস্টলি বাই দ্য ভেরি পিপল অফ দ্য সার্ভ। অর্থাৎ এই যে কৈলাসবাসিনী দেবী তিনি একটা কিন্তু বই লিখলেন যার নাম অর্থাৎ কৈলাসবাসিনী দেবী তিনিও একটা বই লিখলেন যেখানে যে কি সম্পর্কে লেখা হলো যে মেয়েদের সেই ইন দ্যাট টাইমে তারা কি কি মানে সামাজিকভাবে বা বাড়িতে কিভাবে তাদেরকে জোর করে তাদেরকে কাজ করানো হতো, কিভাবে তাদের ইমপ্রিজন করে রাখা হতো, অর্থাৎ তাদের ওমেনদের কিভাবে ভ্যালু দেওয়া হতো না, যে তার দুর্দশা সম্পর্কে তিনি কৈলাসবাসিনী দেবী তিনি 1860 তিনি একটা বই তিনি লিখলেন। তারপর দেখো তারপর আবার 80s
আবার প্রেজেন্টে এখানে কি হচ্ছে তারাবাই শিন্দে, ঠিক আছে, এই তারাবাই শিন্দে এবং কি হচ্ছে পণ্ডিত রামাবাই, তারাও কিন্তু বই লিখলেন এবং তারাও কি কি সম্পর্কে লিখলেন, এই যে মেয়েদের মিজারেবল কন্ডিশন এবং বিশেষ করে আপার কাস্ট হিন্দু ফ্যামিলিতে এবং এবং আপার কাস্ট হিন্দু ফ্যামিলি কাদের, যাদের উইডো অর্থাৎ বিধবাদের কি সিচুয়েশন, আগেকার দিনে শুনবে না বিধবারা একদম কি হতো, সাদা স্থান পড়তে হতো, আমিষ খেতে নিরামিষ খেতে হতো, ঠিক আছে, উপোস করতে হতো, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করতে পারতো, একদম সোসাইটিতে মেন স্ট্রিম থেকে তাদেরকে কাট আপ করে রাখা হতো। এই এই যে মেয়েদের যে কন্ডিশনটা সেই সম্পর্কে কিন্তু এনারা লিখলেন। এবার তো আমরা দেখলাম যে মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদের সম্পর্কে লেখা হতে লাগলো, মেয়েরা বই ছাপাতে লাগলো। এরপর সেরকম ভাবে হিন্দি ল্যাঙ্গুয়েজের অর্থাৎ হিন্দি বেল্টে কিন্তু সেরকম ভাবে কিন্তু এর ডেভেলপমেন্ট তখনও পর্যন্ত হয়নি। এবার হিন্দি বেল্টে অর্থাৎ তারাও কিন্তু মানে এর নিডটা মানে ফিল করে যে তাদের সম্পর্কেও কিছু লিখতে হবে এই রিজিয়নের। সেই জন্য 1800 এই যে দেখো 1870 থেকে অর্থাৎ এই 1870 মানে পর থেকে কি হয়, অর্থাৎ মানে কি হয় দেখো এডুকেশন অফ ওমেন এর ব্যাপারে অর্থাৎ হিন্দি বেল্টে কিন্তু এদেরও কনসার্ন বেড়ে যায় এবং তারাও কিন্তু এই যে ওমেন এডুকেশন, তারপর এই যে তোমার রয়েছে উইডোহুড এবং উইডোদের আবার রিম্যারেজ, এই সম্পর্কে তারাও আবার লিখতে থাকে অর্থাৎ উমেনদের ফেভারে এবং তারই একটা অর্থাৎ জীবনের কি মানে এই সমস্ত লিখলে লোকেরা পড়তে পারে এবং তাদের জীবনটাও আরো একটু সহজ সরল হয়ে যাবে। তো এই ব্যাপারে প্রথম যে লেখেন অর্থাৎ লিটারেট একজন লেখেন, তার নিয়ে 19th সেঞ্চুরিতে রাম চাড্ডা, তিনি তার একটা বই পাবলিশ করেন যার নাম হয়েছে স্ত্রী ধর্ম বিচার। অর্থাৎ এই স্ত্রী ধর্ম বিচার, এখানে তিনি কি লেখেন, এখানে কিভাবে লেখেন কিভাবে ওবিডিয়েন্ট ওয়াইফ অর্থাৎ কিভাবে একজন ওবিডিয়েন্ট ওয়াইফ হওয়া যায়। ঠিক সেম প্যাটার্নে তোমাদের এই যে দা খালসা ট্র্যাক সোসাইটি পাবলিশ, তারাও কিন্তু একদম চিপ বুক প্যাম্পলেট, এরাও এই সেম কন্ডিশনে মেয়েদের কন্ডিশন নিয়েও কিন্তু তারাও কিন্তু লেখে। অর্থাৎ এখানে মেয়েদের এখানে এই সমস্ত তারা এই যে ডায়লগ তারা প্যাম্পলেট এই বইয়ের মাধ্যমে ছাপাতে থাকে, এই মেয়েদের কোয়ালিটি অফ গুড ওমেন, কিভাবে মেয়েদের গুড ওমেন হওয়া যায় সেই সম্পর্কে তারা কিন্তু লিখতে লাগে। এবার তারপরে নেক্সট যে তোমাদের যে চ্যাপ্টারটা মানে সাব পার্টটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড দ্য পুয়ার পিপল এবং প্রিন্ট এতদূর আমরা কি দেখলাম যে প্রিন্ট কিন্তু ফ্লাওয়ারিশ করে গেল, ঠিক আছে, এটা প্রথম ইনিশিয়াল স্টেজ থেকে হয়েছে, ইনিশিয়াল নেই মানে এর আগের দিয়ে থেকে দেখলাম 19th সেঞ্চুরিতে প্রিন্ট কিন্তু যথেষ্ট কিন্তু ফ্লাওয়ারিশ করে গেছে। এই প্রিন্ট মানে ছোট ছোট যে চিপ বুক অর্থাৎ সেটা কিন্তু মার্কেট কিন্তু এবার ছড়িয়ে পড়ে এবং নির্দিষ্ট এলাকাতে যে পিজেন্ট থেকে আরম্ভ সরি যে সমস্ত তোমাদের মানে প্রসপারাস যে সমস্ত ভিলেজ টাউন তারপর বিভিন্ন এলাকাতে কিন্তু লাইব্রেরি এস্টাবলিশ হতে থাকে। কিন্তু লাইব্রেরি এস্টাবলিশ হতে থাকলেও কিন্তু সেখানে আর একটা প্রবলেম যেখানে ছিল সেটা হচ্ছে কাস্ট প্রবলেম, ঠিক আছে, সেই সমস্ত লাইব্রেরি বা সেই সমস্ত রিজিয়নে কিন্তু এই সমস্ত এই কাস্ট একটা ইনইকুয়ালিটি ইনজাস্টিস ছিল, কিন্তু সবারই কিন্তু সেই সমস্ত জায়গায় এক্সেস কিন্তু মানে করতে পারতো না। তো এই ব্যাপারের জন্য এই প্রবলেম এই কাস্ট ডিসক্রিমিনেশনের প্রবলেম নিয়ে কিন্তু আবার কিন্তু লেখালেখি স্টার্ট হয়। যেমন কে লেখে, একটা জ্যোতিবা ফুলে, তিনি একটা বই লেখেন যার নাম হচ্ছে তোমার এই গোলামগিরি, কত সালে, তোমার 1871 সালে। অর্থাৎ এই জ্যোতিবা ফুলের গোলামগিরি বইয়ে তিনি এই যে কাস্ট ইনজাস্টিস মানে কাস্ট ডিসক্রিমিনেশন এই সম্পর্কে তিনি কিন্তু লেখেন। তারপরে ঠিক এই সেম প্যাটার্নের তোমার ধরো বি আর আম্বেদকর, ঠিক আছে, তারপরে তোমার ইভি রামাস্বামী নাইকার থেকে আরম্ভ করে এরাও কিন্তু ইন ম্যাড্রাস এরাও কিন্তু লিখতে থাকে কাস্ট সিস্টেম সম্পর্কে এবং সেটা ইন্ডিয়া ওয়াইজ ইন্ডিয়া মানে ওয়াইড দারুণভাবে সেই বইটা কিন্তু পড়াশোনা মানে পড়ে, লোকেরা পড়ে এবং জানে। এবং তারপরের যে সেকশনের অর্থাৎ মিল ওয়ার্কার, অর্থাৎ এই যে আরেকজন মিল ওয়ার্কার ছিল যার নাম হচ্ছে কাশি বাবা, ঠিক আছে, কাশি বাবা ইন কানপুর। এই কাশি বাবা ইন কানপুর তিনিও কিন্তু একজন মিল ওয়ার্কার ছিলেন। এই তিনি কি করেন, তিনিও কিন্তু এই ছোটে বারে তিনি একটা বই লেখেন যেটার নাম হচ্ছে তোমার 1938 সাল, ঠিক আছে, 38-এ তিনি একটা বই লেখেন যার নাম হচ্ছে ছোটে বারে কা সওয়াল, অর্থাৎ ছোট বড়র এই যে উঁচ নিচ এই যে এর ব্যাপারে এই কোশ্চেনিং নিয়ে তিনি একটা বই লেখেন এবং যেখানে শোজ দ্য লিঙ্কস বিটুইন দ্য কাস্ট অ্যান্ড দ্য এক্সপ্লয়টেশন। এবং সেই বইয়ে তিনি কি দেখান, যে এই বইয়ে দেখান তিনি কিভাবে এই যে লোয়ার কাস্টের লোকেদের কিভাবে এক্সপ্লয়টেশনের শিকার করে, তাদেরকে দিনকে দিন তাদেরকে সাপ্রেশন কিভাবে শোষিত হতে হচ্ছে সেই সম্পর্কে কিন্তু তিনি লেখেন। তারপরে আবার দেখো কানপুর, তিনিও আর একজন কানপুর মিল ওয়ার্কার
যার নাম হচ্ছে সুদর্শন চক্র। বিটুইন এই যে নেম ইন দ্য নেম অফ আন্ডার দ্য নেম অফ সুদর্শন চক্র, এখানে তিনি ছোট ছোট কিন্তু 1935 থেকে 1950 মধ্যে তিনি ছোট ছোট কবিতা লেখেন, ঠিক আছে। এবং সেই কবিতাগুলোর সংকলন হচ্ছে, কালেকশন হচ্ছে, যার নাম হচ্ছে সচ্চি কথায় কবিতায়, সচ্চি কবিতায়, যেটা হচ্ছে 1930-এ, ঠিক আছে। 1930 নয়, সাচ্চি কবিতায় তিনি লেখেন। এখানেও কিন্তু এই যে কাস্ট ডিসক্রিমিনেশনের সম্পর্কে তিনিও লেখেন। এবার তারা কিন্তু লাইব্রেরিও কিন্তু এস্টাবলিশ করে, এবং লাইব্রেরি এস্টাবলিশ কত হয় 1913 সালে, 1930 সালে কিন্তু তারা কি করেন, ব্যাঙ্গালোর কটন মিল ওয়ার্কাররা তারা তাদের যে লাইব্রেরি কিন্তু তারা কিন্তু এবার সেট আপ করে নেয়। এবার যেখানে প্রত্যেকের কিন্তু অ্যাক্সেস ছিল, সেখানে সবাই কিন্তু এই জাতি ধর্ম নির্বিচারে সবাই কিন্তু সেই লাইব্রেরিতে যেতে পারতো। এবার এদেরকে দেখে দেখে ঠিকই আবার বোম্বে ওয়ার্কাররাও কিন্তু আবার তারাও কিন্তু নিজেদের মধ্যে আবার একটা লাইব্রেরি কিন্তু এস্টাবলিশ করে। অর্থাৎ আমরা কি দেখলাম, যে প্রিন্ট যেটা আছে প্রত্যেকটা সেকশনের মধ্যে, একদম ওমেন থেকে আরম্ভ করে ওয়ার্কার থেকে আরম্ভ করে প্রত্যেকটা সেকশনের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, এবং তারা কি করছে, নিজেরা সেই প্রিন্ট থেকে জ্ঞান নিয়ে তারা আরো বেশি এডুকেটেড হয়ে আরো ভাবে সোসাইটিকে আরো বেটার করার কিন্তু চেষ্টা করছে। দেখো এবার তোমাদের প্রিন্ট এবং সেন্সরশিপ যে লাস্ট যে পার্টটা, এই সেন্সরশিপ মানে কি? সেন্সরশিপ মানে হচ্ছে তোমাকে ওই যে প্রিন্টের মানে সাপ্রেশন, অর্থাৎ তোমাকে কিছু রেস্ট্রিকশন, তুমি যা খুশি তুমি লিখতে পারো না, তোমাকে কিছু কন্ট্রোল করবে। সে কন্ট্রোলটা করবে কারা? ব্রিটিশ, তখন কলোনিয়াল গভর্নমেন্ট ছিল। তো ইনিশিয়াল স্টেজে অর্থাৎ 1798-এর আগে পর্যন্ত কিন্তু ব্রিটিশের এই মানে প্রিন্টিং এর ব্যাপারে ইন্ডিয়াতে কিন্তু কোনো তোমার সেন্সরশিপ কোনো পাবন্দি ছিল না, ঠিক আছে, কোনো রেস্ট্রিকশন ছিল না। তো এর মতো অবস্থায় কি হয়, যে স্ট্রেঞ্জলি একজন ব্রিটিশার্সই, তাদেরই একজন লোক এই যে কলোনিয়াল যে গভর্নমেন্টদের এদের মানে একে ক্রিটিসাইজ করতে থাকে, ঠিক আছে, যে কিভাবে একে মিসরুল করছে এবং কিভাবে যে হেট্রেড যে অ্যাকশন, ঠিক আছে, ব্রিটিশ মানে কলোনিয়াল গভর্নমেন্টের, সেইটাকে কিন্তু তারা কিছু ছাপাতে থাকে। তো এই ব্যাপারটা ছাপার ফলে তাদের মধ্যে, অর্থাৎ এই কোম্পানির অফিসিয়ালদের মধ্যে, তাদের মধ্যে একটা ফেয়ার সাইকোসিস একটা কাজ করে, যে তাদের যে ট্রেড মনোপলি আছে অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটে, সেই জিনিসটা তাদের নষ্ট হতে পারে। তো তখন কি করে তারা আবার এই যে তোমার 1820 অর্থাৎ 1820-তে তারা কিন্তু একটা তোমার ক্যালকাটা সুপ্রিম কোর্টে কিন্তু একটা কি করে, একটা সুপ্রিম কোর্টের থ্রু একটা বিল পাস করে, ঠিক আছে, যেখানে বলা হয় যে তোমার এখানে মানে যা খুশি তাই লেখা যাবে না, ঠিক আছে। যদি লিখতে হয় তাহলে কি হবে, ব্রিটিশ রুলের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে তোমার মানে যেটা কোম্পানির যে ভাবমূর্তি, যেটা ফেস ভ্যালু যেটা ইনক্রিজ হয় সেই সম্পর্কে তুমি লিখতে পারবে, অর্থাৎ কোম্পানিকে তোমাকে ক্রিটিসাইজ করা যাবে না। অর্থাৎ সেটা তোমার ক্যালকাটা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এটা পাস করানো হলো। এবার এই ক্যালকাটা সুপ্রিম কোর্টে যেটা পাস করানো হলো, তার ফলে কি হলো, প্রিন্টে তোমার রেস্ট্রিকশন চলে এলো, তাই না? তখন এই যে লোকাল যে ভার্নাকুলার যে সমস্ত মানে এডিটর ছিল, এবং তারা কিন্তু আবার তোমার 1935-এ তোমার কি করে, তারা তোমার মানে আরো মানে ভার্নাকুলার এডিটর এবং ইংলিশের পেপারে আরো যে সমস্ত এডিটরটা ছিল, তারা কিন্তু 1835-এ তখনকার যে তৎকালীন যে গভর্নর জেনারেল ছিল তোমার ইন্ডিয়ার, উইলিয়াম বেন্টিকের কাছে কিন্তু একটা প্রেয়ার লেটার পাঠায়, ঠিক আছে, একটা পিটিশন দেয়, যে এটাকে একটু মানে জাস্ট একটা ফর্মাল মানে রিকোয়েস্ট লেটার তিনি পাঠান, যে এটাকে আবার কিন্তু পুনরায় আবার প্রিন্ট থেকে আবার এই যে সেন্সরশিপ এটাকে তুলে নেওয়া হয়। তো এরপরে কি হয়, তিনি আবার এটাকে আমার পুনরায় পুনর্বিবেচনা করেন, এবং তার যে মানে ইংলিশ যে অফিসিয়াল ছিল যে ম্যাকওয়েলে কিন্তু আবার পুনরায় আবার কিন্তু আবার যে মানে রেস্ট্রিকশনটা যেটা আনা হয়েছিল সেটাকে আবার কিন্তু উইথড্র করে নেয়। তার মানে আবার প্রিন্টের উপর কিন্তু আর কোনো বিধিনিষেধ থাকলো না, যে যা খুশি কিন্তু ছাপতে পারে। এটা গেল একটা স্টেজ। এবার তারপরে অর্থাৎ যে তোমার সেকেন্ড স্টেজ অর্থাৎ রিভল্ট 1857, যাকে আমরা মহাবিদ্রোহ বলি, এরপর কিন্তু প্রিন্টের ক্যারেক্টারটা আবার কিন্তু চেঞ্জ হয়ে যায়। কেন? এই 1857ই হচ্ছে আমাদের ব্রিটিশের বিরুদ্ধে প্রথম কি হয়, যে প্রথম বলা যায় যে সংগ্রাম বলা যায়, ঠিক আছে। তো এর ফলে কি হয়, এই আমরা জানি কিভাবে আমাদেরকে সাপ্রেস করা হয়েছিল, তাই তো, ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা, কলোনিয়াল গভর্নমেন্ট দ্বারা। তো এর প্রতিবাদে কিন্তু আস্তে আস্তে এই ভার্নাকুলার যে সমস্ত পেপার গুলো ছিল তারা কিন্তু প্রতিবাদ অলরেডি করতে থাকে, ঠিক আছে, এবং লোকেদের মধ্যে আস্তে আস্তে ন্যাশনালিজম যে ফিলিংস অর্থাৎ ন্যাশনালিজম ফিলিংসটা আস্তে আস্তে লোকেদের মধ্যে ইনকালকেট হতে থাকে, জাগ্রত হতে থাকে। সেটা কার মাধ্যমে? এই প্রিন্টের মাধ্যমে।
এই ভার্নাকুলার যে সমস্ত এডিটারটা ছিল। তো এই সিচুয়েশনে আসার ফলে কি হয়, তখন তারা আবার একে কন্ট্রোল করতে হয়। কন্ট্রোল করার জন্য কিন্তু আবার এই তোমার 1878 এ ভার্নাকুলার তোমার প্রেস অ্যাক্ট কিন্তু পাস করে। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টে কি বলা আছে, অর্থাৎ এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা পাস করার মেন কারণই হচ্ছে তোমাকে প্রিন্টকে কন্ট্রোল করা। ঠিক আছে, যা খুশি তুমি লিখতে পাবে না ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে, যেটা ইনিশিয়াল স্টেজে যেটা নিয়ে এসেছিল। তো এর ফলে কি হয়, তারা প্রত্যেকটা পেপারের ওপর এখানে কি হয়, তারা নজর রাখতে থাকে তারা কি লিখছে, গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু লিখছে কি না লিখছে সেটা নজর রাখতে। যদি কেউ কিছু লিখতো তাহলে কি হতো, তাকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হতো, ঠিক আছে, যে তুমি এরকম ধরনের লিখতে পাবে না। এবং সে যদি ওয়ার্নিংটাকে সে যদি কি করতো, ইগনোর করতো, তাহলে পরবর্তীকালে তার প্রেস সিজ করে দেওয়া হতো। ঠিক আছে, এবং প্রিন্টিং মেশিনারিকেও এবং কনফিস্টিকেটেড, এবং তার যে প্রিন্টিং মেটেরিয়াল সেগুলো নিয়ে নেওয়া হতো এবং প্রেসকে সিজ করে দেওয়া হতো। তো এরপরে কি হয়, যে এটা এই সমস্ত কিছু করার পরেও কিন্তু যে ন্যাশনালিজম লোকের মধ্যে আস্তে আস্তে ইনকালকেট হতে থাকে, বাড়তে থাকে, সেটাকে কিন্তু আটকানো যায় না। যার ন্যাশনালিজম স্প্রেডের ক্ষেত্রে এই প্রিন্টের কিন্তু একটা যথেষ্ট তোমরা ভূমিকা, সেটা তোমরা বুঝতে পারছো। তো তারপরেও কিন্তু এই রেস্ট্রিকশন দেওয়ার পরেও কিন্তু এই সমস্ত লেখালেখি কিন্তু চলতে থাকে। ইতিমধ্যে তোমার যে পাঞ্জাবের যে সমস্ত রিভলিউশন ছিল তাদের সাপোর্টে কিন্তু বাল গঙ্গাধর তিলক কিন্তু কি করে, যে 1907 কিন্তু তাদের সাপোর্টে লেখে। ঠিক আছে, তো সুতরাং সাপোর্টে লেখার ফলে তাকেও কিন্তু 1908 তাকে কিন্তু ইমপ্রিজনমেন্ট করা হয়, তাকে কিন্তু এই জেলে কিন্তু ভর্তি পাঠানো হয়। ঠিক আছে, তিনি যে পেপারে লেখেন সেটা হচ্ছে তার কেসরি পেপার, তাদের সাপোর্টে লেখে, তো তাকে জেলে পাঠানো হয়। তো এর প্রোটেস্টে কিন্তু অল ইন্ডিয়া কি হয়, যে দেখো প্রুভিং ইন দ্য ওয়াইড স্প্রেড প্রোটেস্ট অফ অল ইন্ডিয়া, এবং এর প্রতিবাদ করতে গোটা ইন্ডিয়াতে কিন্তু একটা প্রোটেস্ট স্টার্ট হয়। এখানে কিন্তু তোমাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে। তাহলে আমরা প্রথম থেকে দেখলাম যে প্রথম থেকে কিভাবে প্রিন্টের অর্থাৎ ইভলিউশন হলো, অর্থাৎ আজকে আমরা যে প্রিন্ট যেটা দেখছি সেটার পিছনে অনেক বড় একটা হিস্ট্রি, তার ইভলিউশন কিভাবে তার এক্সপ্যান্ড করলো, কিভাবে তার রোল সোসাইটি শেপ দেওয়ার ক্ষেত্রে প্রিন্টের কি রোল, সেটা কিন্তু আমরা পুরো চ্যাপ্টার ধরে আমরা আজকে দেখলাম।